টাটা ইংলিশ যেটা আছে অনলাইনে আছে অলরেডি সবকিছু আছে, আসতেছে বাড়তেছে। এটা খুলে নিন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওদের কথা শোনা যাবে এমনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে কোনজন? পরিচয় দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। শব্দ পরিষ্কার বোঝা যাচ্ছে? জি স্যার। তোমরা কি প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমি স্টার্ট করতে পারি? কি আচ্ছা, কে থাকবে? আর ইয়ে কোথায় গেল? নেক্সট স্লাইড কই আসে না যে? এটা দিয়া? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ প্রথম স্লাইডটা? জি স্যার। আচ্ছা, তোমরা কতজন আসছো বোঝা যায়? তোমরা বুঝতেছো কতজন পার্টিসিপেট করতেছে? কোথায় এটা? জি স্যার। স্যার 47। 47। আর কেউ আসবে? জি স্যার, আস্তে আস্তে জয়েন করতেছে সবাই স্যার। সবাই জয়েন করতেছে। সবাইকে তো 12টার সময় টাইম দেওয়া হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এটা কিন্তু অস্পি সম্বন্ধে মোটামুটি আমি একটা ভালো ধারণা দিব। ঠিক আছে? অস্পি, আয়ের অস্পি, অস্পির সাথে কিছু কিছু জিনিস আছে এখানে ভাইবা সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। কেমন? হ্যালো, তোমরা ফিডব্যাক না দিলে আমি বুঝবো না যে তোমরা লাইনে আসো বা কেউ বুঝতেছো না শুনতেছো। জি স্যার। ওকে স্যার। জি স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে ওকে জি স্যার বলবা। ঠিক আছে? তাহলে স্যার। আমি বুঝবো না যে তোমরা লাইনে আসো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, now I am going to start the OSPI class. Okay, the next slide. এইটা তোমার OSPI একটা স্টেশনে থাকবে। এই স্টেশনে এই চার্টটা দেওয়া থাকবে। এই চার্টটা দেওয়ার পরে কোশ্চেনটা আসবে, নেম দি চার্ট। নেম দি চার্ট। এখানে ছবিটা ভালো মতো আসে নাই, কিছু একটা গন্ডগোল হয়েছে, এটা তোমরা বুঝে নিবা। এটার উপরে কোশ্চেনটা আছে নেম দি চার্ট। তখন তোমরা লিখবা ইট ইজ স্নেল চার্ট, স্নেল ভিশন চার্ট অথবা স্নেলেন চার্ট বললেও যথেষ্ট হবে। এইটার সাথে কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের সুবিধার্থে অস্পিড কোশ্চেন এবং ভাইভাতে কি কোশ্চেন হইতে পারে সেগুলি আমি সাথে সাথে বলবো। কেমন? তোমাদের কোনো অসুবিধা হইলে আমাকে বলবা। এই চার্টটা প্রশ্ন করতে পারি আমরা ভাইভাতে যে at what distance this chart is kept from the patient. তোমরা অ্যান্সার করবা from the patient 6 meter away the chart is kept. 6 মিটার দূরে। 6 মিটার দূরে। নেক্সট কোশ্চেন আমরা করব 6 মিটার দূরে কেন এটা রাখা হয়।
Why it is kept beyond 6 meter? Why not 5 meter? Why not 4 meter? Why not 3 meter? Why it is kept at a distance 6 meter? এটার অ্যান্সার হবে 6 meter is mean infinity. বাংলায় বলি 6 মিটার বা তার বিয়ন্ড, তার দূরে, 6 মিটার অথবা তার বিয়ন্ড বা তার দূরে, এটাকে ফিজিক্সের ভাষায় ইনফিনিটি ধরা হয়। ইনফিনিটি রে, ফিজিক্সের রে আর প্যারালাল। এই প্যারালাল রে ইনফিনিটি হিসাবে ধরার জন্য 6 মিটার দূরে রাখা হয়। 6 মিটার দূরে 100 মিটার দূরেও রাখা যায়, কিন্তু 100 মিটার দূরে তো আর তোমরা কাজ করতে পারবে না, রুমটাও 100 মিটার দূরে না। মিনিমাম হলো 6 মিটার দূর, এবং ইন্টারন্যাশনালি 6 মিটার দূরে এটা রাখা হয়। এই 1 নম্বর পয়েন্ট, কেন এটা 6 মিটার দূরে রাখা হয়। 2 নম্বর পয়েন্ট, 6 মিটার দূরে অথবা তার দূরে চোখের ভিতরে কোনো অ্যাকোমোডেশন আসে না। No accommodation is at 6 meter or beyond 6 meter. No accommodation is at 6 meter or beyond 6 meter. 6 মিটারের ভিতরে যদি চলে আসে দূরত্ব 5 মিটার, 4 মিটার, 2 মিটার, 3 মিটার, আস্তে আস্তে তার অ্যাকোমোডেশনটা স্টার্ট হয়ে যায়। অতএব আমরা ভিজুয়াল একুইটি ফর ডিস্টেন্স মেজার করতে হলে অ্যাকোমোডেশন ইজ এট রেস্ট প্রয়োজন হয়। অ্যাকোমোডেশন ইজ এট রেস্ট প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই ইট ইজ কেপ্ট অন আর অ্যাওয়ে 6 মিটার অর বিয়ন্ড 6 মিটার। রাইট? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। পর্যাপ্ত লাইট থাকতে হবে, স্ট্যান্ডার্ড লাইট থাকতে হবে রুমের ভিতরে, এবং এই সাধারণত এই বক্সটা প্যারালাল টু দা আই, উপরেও না নিচেও না, প্যারালাল টু দা আই, এই লেভেলে রাখতে হয়, যাতে ঘাড় উঁচু করে অথবা ঘাড় নিচু করে তাকাইতে না হয়, সোজা প্যারালাল টু আই। This is the reason why it is kept at 6 meter. Number 1 point, no accommodation. Number 2, the rays are taking as infinity, that's why all the rays are parallel. এই দুইটা পয়েন্ট। এখন 6 মিটার দূরের থেকে যদি সে শুধু উপরের লাইনটা দেখে, তার দৃষ্টি কত, অথবা একেবারে নিচের লাইনটা যদি দেখে তার দৃষ্টি কত, আমরা প্রশ্ন করব এইভাবে ভাইভাতে। এখন এটা এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে, উপরের লাইনটা পারলে 6/60, তার নিচের লাইনটা পারলে 6/36, তার নিচের লাইনটা 6/24, এইভাবে 6/18, 6/12, 6/9, 6/6। এখন যদি, আর সব মনে রাখবা, পরীক্ষা করা হয় এক চোখ করে, একটা চোখ বন্ধ থাকবে আরেকটা চোখ খোলা থাকবে, রাইট আই আগে টেস্ট করা হয়, দেন লেফট আই, এক চোখ করে পরীক্ষা করতে হবে। এখন মনে করো 6 মিটার দূরে থেকে স্নেলের চার্টে সে শুধু উপরের লাইনটা পড়তে পারছে, তাইলে তার ভিজুয়াল একুইটি 660। ঠিক এইভাবে নিচের লাইনটা পড়তে পারলে 636, তার নিচের লাইনটা পড়তে পারলে 624, তার নিচের লাইনটা পড়তে পারলে 618, তার নিচের লাইনটা পড়তে পারলে 612, তার নিচের লাইনটা পড়তে পারলে 6/9, তার নিচের লাইনটা পড়তে পারলে 6/6। এইভাবে তার ভিজুয়াল একুইটি অ্যাসেস করবে। বাসার ভিতরে কোথাও অন্য মাছ, হ্যাঁ, ওটাকে একটু বন্ধ করো, সাইড টক আসতেছে। হ্যালো, বুঝতে পারতেছো আমার প্রশ্ন কথা? সাইড টক শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটাকে একটু কাটেল করো। এখন প্রশ্ন হয়েছে, মনে করো এই 6 মিটার দূরে এই চার্টের উপরে লাইনটা পড়তে পারে নাই, তখন
আমরা কি তার ভিজুয়াল একুইটি আর ফার্দার নিব না? অবশ্যই নিব। তখন আমরা 1 মিটার করে করে তাকে আগায় নিব, 1 মিটার করে করে আগায় নিব। ওই চোখ একটা বন্ধ থাকবে, মনে করো 6 মিটারের জায়গা 5 মিটারে নিয়ে যাবো। 5 মিটারে যদি সে উপরের লাইনটা পড়তে পারে, তার 60 ভিশনটা হবে 636 এর জায়গায় 536। এইটাও যদি সে না পারে, আরো আগায় নিব 4 মিটারে, তখন যদি পারে উপরের লাইনটা পড়তে 436। তাও যদি সে না পারে, তখন আমরা 3 মিটার দূরে নিয়ে যাব। তখন যদি সে পারে, তখন তার ভিশন হবে 360। এইভাবে আমরা ভিশন চার্ট দিয়ে 360 পর্যন্ত চেষ্টা করব। এরপরে যদি সে না পারে, তখন আমরা তার চেয়ারে আবার তাকে বসাবো, বসাইয়া 2 মিটার দূরে তাকে আমরা 2টা আঙ্গুল দেখাবো। এইভাবে 2টা আঙ্গুল দেখাবো, 3টা আঙ্গুল দেখাবো, 5টা আঙ্গুল দেখাবো। সে যদি আঙ্গুল কাউন্ট করতে পারে, তাইলে আমরা বলবো কাউন্টিং ফিঙ্গার 2 মিটার। 2 মিটারে যদি আঙ্গুল গণতে পারে, কাউন্টিং ফিঙ্গার 2 মিটার, CF 2 মিটার, হিজ ভিজুয়াল একুইটি কাউন্টিং ফিঙ্গার ফ্রম 2 মিটার। এইটাও যদি সে না পারে, তাকে 1 মিটার দূরে নিয়ে যাব। ওখানে যদি সে পারে, হিজ কাউন্টিং ফিঙ্গার ইজ 1 মিটার, হিজ ভিজুয়াল একুইটি ইজ কাউন্টিং ফিঙ্গার ফ্রম 1 মিটার। এইটাও যদি না পারে, তখন আমরা তার একেবারে মুখের সামনে, খুবই মুখের সামনে তার আঙ্গুল গণতে দিব। সে যদি মুখের সামনে আঙ্গুল গণতে পারে, হিজ ভিজুয়াল একুইটি ইজ কাউন্টিং ফিঙ্গার ক্লোজ টু ফেস। এখানে লেখা আছে দেখো, CF, কাউন্টিং ফিঙ্গার ক্লোজ টু ফেস। এইটাও যদি সে না পারে, তখন তার আরো চোখের কাছে, চোখের পাতার কাছে নিয়ে আমরা আঙ্গুল, হাত এমনি মুভ করব। এইভাবে হ্যান্ড মুভ করব। তোমরা কি আমার হাত দেখতে পাচ্ছ? আমি যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ? আমি যে দেখাচ্ছি হ্যান্ড মুভমেন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এরকম হ্যান্ড মুভমেন্ট করব। এই হ্যান্ড মুভমেন্টটা তার ছায়ার মতো, শ্যাডোর মতো, ছায়ার মতো তার চোখের সামনে মুভ করবে। সে বলতে পারবে যে একটা হাতের মতো নড়তেছে, একটা হাতের মতো নড়তেছে। তাহলে হিজ ভিজুয়াল একুইটি ইজ হ্যান্ড মুভমেন্ট। হিজ ভিজুয়াল একুইটি ইজ হ্যান্ড মুভমেন্ট বললে এটার ডিসটেন্সটা উল্লেখ করতে হয় না, কারণ হ্যান্ড মুভমেন্ট সবসময় একেবারে মুখের কাছে, ফেসের কাছে। ঠিক আছে? এই পর্যন্ত দেখতে হবে। এই পর্যন্ত তো সে নাও পারতে পারে, তার এই হ্যান্ড মুভমেন্ট ভিশন নাই। তখন আমরা টর্চ লাইটের আলো তার চোখের মধ্যে ফেলবো। যদি সে আলো দেখতে পায়, তাইলে হিজ ভিজুয়াল একুইটি ইজ PL, পারসেপশন অফ লাইট, PL। এখন তো তার PL ও নাও থাকতে পারে। যদি সে আলোটা দেখতে না পারে, সে যদি বলে যে না, আমি কোনো আলো কিছুই বুঝি না, তখন তার ভিজুয়াল একুইটি হবে NPL। PL এর আগে একটা N বসায় দাও, NPL, নো পারসেপশন অফ লাইট, নো পারসেপশন অফ লাইট, NPL। আর PR এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো প্রজেকশন অফ রেজ। যখন পারসেপশন অফ লাইট থাকে, তখন রেটিনার 4টা কোয়াড্রেন্টটা কেমন আছে, এটা ল্যাটারাল, টেম্পোরাল, নেজাল, সুপিরিয়র, ইনফেরিয়র কোয়াড্রেন্টের প্রজেকশন যদি রেটিনা ভালো থাকে, তখন আমরা বলি প্রজেকশন অফ রেজ, নেজালি পজিটিভ, টেম্পোরালি পজিটিভ অর নেগেটিভ, সুপিরিয়রলি পজিটিভ অর নেগেটিভ, ইনফেরিয়রলি পজিটিভ অর নেগেটিভ। এইভাবে আমরা তোমার ভিজুয়াল একুইটি লাস্ট পর্যন্ত বের করতে হবে। তার অবস্থা কি, তার কি 6/6, নাকি তার NPL, নাকি তার হ্যান্ড মুভমেন্ট, না কাউন্টিং ফিগার, না 636, না 436, না 336, যেটাই এটা আমাকে বের করতে হবে প্রতিটা রোগীর বেলায়। এই হলো আমার ভিজুয়াল অ্যাসেসমেন্টের প্রশ্ন, মোটামুটি প্রশ্ন। এখানে আমরা অস্পিতে এই কোশ্চেনগুলি দিয়ে দেওয়া হয়। হোয়াট ডু ইউ মিন বাই হ্যান্ড মুভমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই CF, হোয়াট ডু ইউ মিন বাই PL, হোয়াট ডু ইউ মিন বাই NPL, হোয়াট ডু ইউ মিন বাই PR, হোয়াট ডু ইউ মিন বাই 66। এইভাবে কোশ্চেনগুলি থাকবে, ভাইভাতেও জিজ্ঞেস করা হইতে পারে। তখন তোমাকে উত্তর দিতে হবে। যেমন হোয়াট ডু ইউ মিন বাই 636? 636 মিনস একটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন লোক, যার দৃষ্টি 6/6, সেই লোক এই বস্তুটা 36 মিটার দূর থেকে দেখতে পারে।
কিন্তু এই লোক মাত্র 6 মিটার দূর থেকে দেখতে পারে। এইটাই হলো 636। 636 means a normal person whose vision is normal 6/6 can see from 36 meter, but this person can see only from 6 meter. এটা হলো 6/36। আবার 6/6 মানে কি? A man having the normal visual acuity 6/6 can see from the 6 meter. He also can see from 6 meter. এইটাই হলো অ্যান্সার। এমসিকিউ অস্কিত এটা লিখতে হবে, এসিকিউ তো এটা লিখতে হবে, ভাইভাতে এই কথা বলতে হবে। আপাতত ভিশন চার্ট, জেনারেল চার্ট, ভিজুয়াল একুইটি সম্বন্ধে এই কোশ্চেন, সাথে কিছুটা ভিজুয়াল একুইটি সম্বন্ধে ডেফিনেশনটা জানা নিবা। ভিজুয়াল একুইটি ইজ ডিটারমাইন্ড as the resolving power of the eye to discriminate. এক চোখ করে, ইন্ডিভিজুয়াল আই, দুই চোখ একসাথে না। It is the visual resolving capacity of the eye to discriminate a point. 2 point, discriminate 2 point. Okay, next slide. এখানে তোমার কোনো সমস্যা আছে? এনি কোশ্চেন? না স্যার। বোঝা যায়? আমার পড়াটা বোঝা যায়? তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। এই যন্ত্রটা ছবিতে এইভাবে তোমাদের পরীক্ষার খাতে অস্ত্রতে দেওয়া দেওয়া হতে পারে, ভাইবা তো আমরা জিজ্ঞেস করতে পারি। নেম দি ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটা ভালো করে দেখে রাখো। এই ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা ইনস্ট্রুমেন্ট কনফিউজ হতে পারে, কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা আর ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। এই ইনস্ট্রুমেন্টটা হলো রেটিনোস্কোপ। রেটিনোস্কোপ। এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো রেটিনোস্কোপ। রেটিনোস্কোপ নামটায় তোমাদেরকে অনেক সময় পাজল বা কনফিউজ করে দিতে পারে যে রেটিনোস্কোপ মানে কি রেটিনা দেখার জন্য? না, রেটিনোস্কোপ হলো রেটিনোস্কোপি, the procedure for determination of the refractive status. The procedure for the determination of the refractive status ওটাকে বলা হয় রেটিনোস্কোপি। এই রেটিনোস্কোপি করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টটার নাম হলো রেটিনোস্কোপ। রেটিনোস্কোপ অপথ্যালমোস্কোপের সাথে কনফিউজ করবে না। রেটিনোস্কোপ দিয়ে আমরা রেটিনা দেখি না, ফান্ডাস দেখি না। রেটিনোস্কোপ দিয়ে আমরা রিফ্র্যাকশন করি। রিফ্র্যাকশন মানে ডিটারমিনেশন অফ দি রিফ্র্যাক্টিভ এরর কে বলা হয় রিফ্র্যাকশন। ডিটারমিনেশন অফ দি রিফ্র্যাক্টিভ এরর কে বলা হয় রিফ্র্যাকশন। তাহলে নেম দি ইনস্ট্রুমেন্ট হলো রেটিনোস্কোপ, ইউজ অফ দি ইনস্ট্রুমেন্ট হলো ফর রিফ্র্যাকশন। এই প্রসিডিউরটাকে কি বলে? রেটিনোস্কোপি অথবা রিফ্র্যাকশন বলে। নেক্সট কোশ্চেন, বিরাট চ্যাপ্টার, এটা ভাইবার জন্য, অন্যের জন্য আমরা ব্লগ পোস্টিং এ অথবা পরীক্ষার আগে সুযোগ পেলে পড়াই দেব। হোয়াট আর দ্য টাইপস অফ রিফ্র্যাক্টিভ এরর? গ্রসলি তিনটা টাইপ রিফ্র্যাক্টিভ এরর: মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এন্ড অ্যাস্টিগমেটিজম। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এন্ড অ্যাস্টিগমেটিজম। মনে রাখবা, প্রেস বায়োপিয়া, যেটাকে বলে বয়সের জন্য কাছের জিনিস দেখতে পারে না, কাছের দূরত্বটা দূরে চলে যায়, সেইটাকে বলা হয় প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া রিফ্র্যাক্টিভ এরর না, এটা মনে রাখবা। প্রেস বায়োপিয়া ইজ নট এ রিফ্র্যাক্টিভ এরর। এই একটা স্ট্রেচিং দেওয়া হইতে পারে, এটা একটা স্ট্রেচিং অফ এ রিফ্র্যাক্টিভ এরর। এই স্ট্রেচিং এ তোমরা দেখো দুইটা রে দেখানো হয়েছে, প্যারালাল রে। এটা কর্নিয়া এবং লেন্সে কনভার্জ হওয়ার পরে রেটিনাকে পার হয়ে অনেক পিছনে চলে গেছে, ফোকাস করছে রেটিনার পিছনে। তাহলে আমার প্রশ্ন হবে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অফ দি অপটিক্যাল কন্ডিশন? যেহেতু রেটিনার পিছনে, এটা হাইপারমেট্রোপিয়া। ভেরি গুড, ভেরি গুড, হাইপারমেট্রোপিয়া। এখন যদি এটা রেটিনাতে না পড়ে, ফোকাস না হয়ে যদি সামনে ফোকাস হইতো, তাহলে এটা কি হতো? মায়োপিয়া। মায়োপিয়া। তাহলে এখানে হলো এটা হাইপারমেট্রোপিয়া।
নেক্সট কোশ্চেন, হোয়াট আর দি পসিবল ট্রিটমেন্ট অপশন? এই হাইপারমেট্রোপিয়া বলো, মায়োপিয়া বলো, অ্যাস্টিগম্যাটিজম বলো, এগুলির গণহারে কমন ট্রিটমেন্ট অপশন দিবা যে স্পেকটিক্যাল কারেকশন, কন্টাক্ট লেন্স কারেকশন এন্ড রিফ্রেক্টিভ সার্জারি। এইটা হলো হেডিং গ্রস। কিন্তু স্পেকটিক্যাল কারেকশন ফর হাইপারমেট্রোপিয়ার বেলায় লিখে দিবা স্পেকটিক্যাল কারেকশন বাই কোন লেন্স? কনভেক্স লেন্স। ভেরি গুড, কনভেক্স লেন্স। মায়োপিয়ার বেলা হবে স্যার কনকেভ। কনকেভ লেন্স। অ্যাস্টিগম্যাটিজমের বেলা কি হবে? সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স। এখন তোমাদের আলাদা আমি সুযোগ পাইলে এই কনভেক্স লেন্স, কনকেভ লেন্স এন্ড সিলিন্ড্রিক্যাল লেন্সের আইডেন্টিফাইং পয়েন্টগুলি আমি পড়াইছি ক্লাসে। অবশ্যই যারা ক্লাস করছো তারা, আমি লেকচার ক্লাসও পড়াইছি, যারা ওয়ার্ডে আসছো তাদেরকেও পড়াইছি, আমি আবারও এগুলি পড়াই দেবো, চিন্তা করো না। তাহলে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স এবং সিলিন্ড্রিক্যাল কনকেভ, সিলিন্ড্রিক্যাল কনভেক্স লেন্সের আমাদের আইডেন্টিফাইং পয়েন্টগুলি জানতে হবে। এবং সিলিন্ড্রিক্যাল লেন্স, স্ফেরিক্যাল কনভেক্স লেন্স, স্ফেরিক্যাল কনকেভ লেন্স, এগুলির ইউজ জানতে হবে। নেম দি পসিবল ট্রিটমেন্ট অপশনে বলবা স্পেকটিক্যাল কারেকশন বাই হাইপার কনভেক্স লেন্স এখানে, অথবা কন্টাক্ট লেন্স, কনভেক্স কন্টাক্ট লেন্স, অথবা রিফ্রেক্টিভ সার্জারি ফর হাইপারমেট্রোপিয়া। 3 নম্বর কোশ্চেন, নেম দি এমেট্রোপিক কন্ডিশন অফ দি আই। ওই যে এমেট্রোপিক কন্ডিশন হলো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এন্ড অ্যাস্টিগম্যাটিজম। এইরকম একটা সিনারিও থাকতে পারে এসএকিউ এবং অসপিতে। A 12 years old boy complains of difficulty in distance vision. He has no complaints of near vision. Near এর কমপ্লেইন সে দেয় না। ইউ স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার ভয়েস শোনা যায় না। বলছো? স্যার স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার আমরা এই এখন শোনা স্লাইডটা যাচ্ছে। শুনি নাই, এই স্লাইডটা স্যার। এই স্লাইডটাই এই সিনারিওটা থেকে জি স্যার, এটা টোটালি শুনতে পাই না আমরা। এরপরে একটা সিনারি দিয়ে একটা স্লাইড দেওয়া হতে পারে। A 12 years old boy complains of difficulty in distance vision. He has no complaints of near vision. What is your diagnosis? Bolo anyone? স্যার মায়োপিয়া। স্যার মায়োপিয়া। Yes, very good. যদি বলতো he has no complaints of near vision, এই কথাটা যদি না থাকতো তাইলে কিন্তু বেসিক্যালি এটা হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম তিনটাকেই বুঝাইতো। প্রশ্নটা এই ধরনের ভুল আসতেও পারে। তোমরা যদি শুধু মায়োপিয়া লেখো তাইলেও কারেক্ট, আবার যদি তিনটাই দিয়ে দাও তাইলেও কারেক্ট হবে। এটা প্রশ্নকর্তা কিছুটা ভুল করে। আমি হলে প্রশ্নটার মধ্যে এই লাইনটা লাগাই দিব, হি হ্যাজ নো কমপ্লেইন্টস অফ নিয়ার ভিশন, তখন হবে শুধু মায়োপিয়া। আর যদি বলতো শুধু এ 12 ইয়ার্স ওল্ড বয় কমপ্লেইন্টস অফ ডিফিকাল্টি ইন ডিস্টেন্ট ভিশন, তাইলে কিন্তু মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম তিনটার কারণই হইতে পারে। কথাটা আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, what is your diagnosis? What are the types? Other type? How you will correct the condition? Correct the condition তোমরা বলবা যে spectacle correction, hypermetropia হইলে convex lens, spectacle correction, myopia হইলে concave lens, spectacle correction, astigmatism হইলে cylindrical correction। সাথে বলবা যে আমরা কন্টাক্ট লেন্স, যার যে প্রয়োজন, কন্টাক্ট লেন্স কনভেক্স আছে, কনকেভ আছে এবং সিলিন্ড্রিক্যাল আছে, আর রিফ্রেক্টিভ সার্জারি। হ্যাঁ, লেটস সি, এই কথাগুলি লিখে দিন।
আইডেন্টিফাইং পয়েন্ট অফ ইউর প্রেসক্রাইবড লেন্স। মনে করো শুধু মায়োপি আসলো, তুমি বললা যে I will prescribe spectacle correction or contact lens, concave lens, spherical concave lens. তখন প্রশ্ন হবে আইডেন্টিফাইং পয়েন্ট অফ ইউর প্রেসক্রাইবড লেন্স। তুমি ওই আইডেন্টিফাইং পয়েন্টগুলি দিয়ে দিবে একটা কনকেভ লেন্সে। এক নম্বর আইডেন্টিফাইং কনভেক্স লেন্সের হলো ইট মিনিমাইজ দি ইমেজ, তারপরে বলবা ইট মুভস দি ইমেজ সেম ডিরেকশন অ্যাকর্ডিং টু দা মুভমেন্ট অফ দি লেন্স, তারপরে বলবা যে এটা যেহেতু স্ফেরিক্যাল, if we rotate the lens there is no distortion of the image. এটা হলো spherical concave lens এর আইডেন্টিফাইং পয়েন্ট। এক নম্বর হলো ইমেজটাকে ছোট করে মিনিমাইজ দি ইমেজ। দুই নম্বরে if I move the lens side to side ups and down the image will move along the movement of the lens. তিন নম্বর হলো এটা এইগুলো হলো কনকেভের পক্ষে, আর স্ফেরিক্যাল এর পক্ষে if we rotate the lens there is no distortion of the lens. এটা হলো স্ফেরিক্যাল এর পক্ষে। আর কনভেক্স এর বেলায় আইডেন্টিফাইং পয়েন্ট হলো if we move the lens the image will move opposite the direction of the movement. দুই নম্বর পয়েন্ট the image is magnified, ইমেজটা বড় দেখা যায়। আর স্ফেরিক্যাল এর পক্ষে হলো if we rotate the lens there is no distortion of the image. এই হলো স্ফেরিক্যাল কনভেক্স লেন্সের আইডেন্টিফাইং পয়েন্ট। আর প্রশ্ন থাকতে পারে সিলিন্ড্রিক্যাল এর আইডেন্টিফাইং পয়েন্ট কি, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা রোটেট করলে দেয়ার ইজ ডিস্টরশন। মায়োপিকের বেলা বাকি সব এক, হাইপারমেট্রোপিকের বেলা কি বলে কনভেক্স এর বেলা এক, কনকেভের বেলা এক, শুধু রোটেশন করলে ডিস্টরশন হবে, তাইলে সিলিন্ড্রিক্যাল। Am I clear? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, this is the instrument, যেটা একটু ভালো করে দেখো, দেখলেই বোঝা যাবে এইটা আর ওইটার মধ্যে পার্থক্যটা বোঝা যায়। এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো অপথ্যালমোস্কোপ। যদি কেউ শুধু অপথ্যালমোস্কোপ লেখো তাইলেও রাইট, আর যদি কেউ ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ লেখো তার জন্য আরো বেশি রাইট। এটাকে বলা হয় ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ। এই অপথ্যালমোস্কোপের কাজ কি? এই অপথ্যালমোস্কোপের কাজ হলো ফর ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি, ফান্ডোস্কোপি is the procedure to see the fundus. To see the fundus. ফান্ডাস কিন্তু স্টমাকেও আছে, ফান্ডাস কিন্তু অনেক জায়গায় আছে। এই ফান্ডাস কিন্তু ওই ফান্ডাস না, এই ফান্ডাসকে বোঝানো হয় এই যন্ত্র দিয়া, ফান্ডোস্কোপি প্রসিডিউর দিয়া রেটিনা, অপটিক নার্ভ যতটুকু এরিয়া দেখা যায় ওইটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস মানে হলো ভিজিবল অর সিং এরিয়া অফ দি রেটিনা এন্ড অপটিক নার্ভ, যতটুকু দেখা যায় একদম ওরা সেরেটা পর্যন্ত দেখা যায়, সেই ছবিটার নাম হলো, সেই প্রসিডিউরটা নাম হলো ফান্ডোস্কোপি। আর এই যে জিনিসগুলি দেখি ওটাকে বলা হয় ফান্ডাস। নেম দি 4 ডিজিজ ইউ ক্যান ডায়াগনোস উইথ ইট। আমরা কি কি, চারটা বলবো না, আমি আরো বেশি করে বলবো তোমাদের যাতে মনে থাকে এবং কি কি প্রয়োজন হয়। চারটা কন্ডিশন, চারটা জিনিস বা কি কি জিনিসে আমরা দেখি। রেটিনাতে, অপটিক ডিস্কে, ভিট্রাসে কোনো সমস্যা হইলেই আবার ভালো আছে না মন্দ আছে, আবার ম্যাচিউর ক্যাটারাক্ট না ইমম্যাচিউর ক্যাটারাক্ট, এইসব বিভিন্ন জিনিস দেখার জন্য আমরা ফান্ডোস্কোপি করি। ফান্ডোস্কোপি নেই, এখানে বলছে চারটা ডিজিজ, এখানে নর্মাল ফান্ডাস দেখানো বলা যাবে না, এখানে বলতে হবে চারটা ডিজিজের নামই বলবো। তো চারটা ডিজিজে আমরা কি কি দেখি? এক নম্বর ডিজিজে দেখি ডায়াবেটিক একটা পেশেন্ট, বহুদিন যাবত ডায়াবেটিক, তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা দেখার জন্য আমরা ফান্ডোস্কোপি করি। তাহলে এক নম্বর হলো টু এক্সামিন ফান্ডাস এক্সামিনেশন টু রুল আউট ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেই প্রলিফারেটিভ, নন প্রলিফারেটিভ,
অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ কোন স্টেজ আমরা এই ফান্ডাস দেখে বলতে পারবো। তাহলে টু এক্সামিন ও রুল আউট ডায়াবেটিক রেটিনোপ্যাথি 1 নম্বর। 2 নম্বর হলো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হাইপারটেনসিভ হলো সেই গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সেইগুলিও আমরা অ্যাসেস করতে পারি এই ফান্ডোস্কোপি করে। তাহলে টু রুল আউট হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। 3 নম্বরে রেটিনার ডিটাচমেন্ট, রেটিনাটা কি ডিটাচড হয়ে গেছে কিনা, আঘাতের কারণে, ট্রমার কারণে, ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এবং আরো অনেক ডিজিজ কন্ডিশনের জটিলতার কারণে রেটিনা ডিটাচড হয়ে যায়। রেটিনা ডিটাচড হয়ে যায়, সেই ডিটাচমেন্টও এই অপথ্যালমোস্কোপি করে ফান্ডোস্কোপি করে আমরা ডিটারমাইন করি। তাহলে রেটিনাল ডিটাচমেন্ট, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ রেটিনাল ডিটাচমেন্ট? এখানে একটু কিন্তু আছে। রেটিনাল ডিটাচমেন্ট মানে পুরাটা রেটিনা করয়েড থেকে ডিটাচড হয়ে আসে না। মনে রাখবা, রেটিনাল ডিটাচমেন্টে রেটিনার যে 10টা লেয়ার আছে তার মধ্যে সবচেয়ে বাইরে যে লেয়ারটা হলো রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। সে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামটা কিন্তু করয়েডের সাথে লেগেই থাকে, বাকি 9টা সেপারেট হয়ে আছে, ওইটাকে বলা হয় রেটিনাল ডিটাচমেন্ট। মনে আছে, মনে থাকবে তো এটা? হ্যালো, জি স্যার। জি স্যার। retinal জি স্যার। detachment হয়, it is the separation of the retina except the RPE, retinal pigment epithelium. retinal pigment epithelium টা কিন্তু স্টিল করয়েডের সাথে অ্যাটাচ থাকে। এই হলো রেটিনাল ডিটাচমেন্ট। এই সম্বন্ধে পরে আলাপ করব থিওরিটিক্যাল। আর কি? রেটিনাল সেন্ট্রাল অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। রেটিনা ভেইন যদি অক্লুড হয়ে যায়, ব্রেইনে যেমন স্ট্রোক হয়, হার্টেও যেমন ইসকেমিক হয়, অক্লুশন হয়, রেটিনাল ভেসেলও কিন্তু এরকম অক্লুশন হইয়া ইনফাকশন হয়। এইটাকে আমরা বলি রেটিনাল ভেইন অক্লুশন, রেটিনাল আর্টারি অক্লুশন। তাহলে আবার পুরোটা রেটিনাল আর্টারি অক্লুশন হতে পারে, পুরোটা রেটিনাল ভেইন অক্লুশন হতে পারে, আবার ব্রাঞ্চ হতে পারে, সুপিরিয়র ব্রাঞ্চটা হতে পারে, ইনফিরিয়র ব্রাঞ্চটা হতে পারে। এই জন্য এইভাবে এটাকে আমরা বলি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন অথবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, এইভাবে লিখবা। তাহলে এইখানেও আমরা ফান্ডোস্কোপি করে ডায়াগনোসিস করি। রেটিনাল সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, সেন্ট্রাল ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন, অথবা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। এইটাও ডায়াগনোসিস করতে আমাদের এই অপথ্যালমোস্কোপি লাগে। 5 নম্বরে লিখো, ওই যে তোমরা পেপিলিডিমা, টু ডায়াগনোস পেপিলিডিমা, পেপিলিডিমা। তারপরে লিখো টু ডায়াগনোস অপটিক নিউরাইটিস অথবা পেপিলাইটিসও লিখতে পারো, পেপিলাইটিস এন্ড অপটিক নিউরাইটিস। পেপিলাইটিসটা অপটিক নিউরাইটিসের একটা টাইপ। তো টু ডায়াগনোসিস পেপিলোডিমা, পেপিলাইটিস। তারপরে ভিট্রাস যদি হেমোরেজ হয়, ফান্ডোস্কোপি করে আমরা রেটিনা দেখবো না, তাহলে ভিট্রাস হেমোরেজ, টু ডায়াগনোস দি ভিট্রাস হেমোরেজ। আরো অনেক আছে যেগুলি তোমাদের দরকার নাই, পারবা না, যদি মনে রাখতে পারো ভালো কথা। এই যে করয়েডাইটিস, করয়েডাইটিস দেখি, কোরিওরেটিনাইটিস, তারপর হলো সার্কোডোসিস, তারপর হলো ওই যে আমাদের আরওপি, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, হ্যাঁ, এইগুলি আমরা ডায়াগনোসিস করতে অপথ্যালমোস্কোপি করি। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। মাঝে মধ্যে একটু সার্চ করো। এই ছবিটা আমরা দিয়ে দিতে পারি, রিটেনের এসসিকিউতেও দিতে পারি, অসপিতেও দিতে পারি। এটা একটা নরমাল ফান্ডাস। এসসিকিউতে আমরা প্রশ্ন করতে পারি ড্র এন্ড লেভেলের নরমাল ফান্ডাস, ড্র এন্ড লেভেলের নরমাল ফান্ডাস আমরা দিয়ে দিতে পারি। আর অসপিতে আমরা দিয়ে দিতে পারি ড্র এন্ড লেভেল দি সাপ্লাইড পিকচার। যেমন এরকম, হোয়াট ইজ দিস,
তোমরা অ্যান্সার লিখবা দিস ইজ ফান্ডাস পিকচার। এই অ্যান্সারটা দিলেও রাইট। আরো স্পেসিফিক যদি কেউ লিখতে চাও ভালো নাম্বারের জন্য, দিস ইজ দা ফান্ডোস্কোপিক পিকচার অফ দি ফান্ডাস। ফান্ডোস্কোপি কইরা এই পিকচারটা পাওয়া গেছে। এটা কি স্কেমেটিক না, এটা ফান্ডাস এক্সামিনেশন কইরা ক্যামেরা দিয়ে ছবি তুললা এই ছবিটা পাওয়া গেছে। এই জন্য এটা ফান্ডোস্কোপিক পিকচার অফ ফান্ডাস এক্সামিনেশন দিতে পারো, অথবা সিম্পল ইট ইজ দা পিকচার অফ এ ফান্ডাস উইথ হোয়াট ইনস্ট্রুমেন্ট ইউ ক্যান সি। ওই যে আসছে অপথ্যালমোস্কোপ, যে লেখবা সেও পুরো নাম্বার পাইবা। আর যে কেউ যদি লেখো যে ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, দুইটা শব্দ, তাহলে বুঝবো যে তার নলেজ আরো ভালো, তাহলে সে আরো বেশি নম্বর পাইবা। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি। আর যদি শুধু অপথ্যালমোস্কোপি লেখো তাইলেও চলবে। অপথ্যালমোস্কোপ, ইনস্ট্রুমেন্টের নাম হলো অপথ্যালমোস্কোপ। আইডেন্টিফাই দি স্ট্রাকচার সিন ইন দিস ফটোগ্রাফ। তোমরা লেবেলিং করে দিতে হবে। লেবেলিং করে দিবা, এইটাকে লেবেলিং করবো অপটিক ডিস্ক। এটার ভিতরে এখানে 3 ভাগের 1 ভাগ একটা গর্তের মতো আছে সাদা, এটাকে লিখবা ফিজিওলজিক্যাল কাপ। এটা দিবা সুপিরিয়র ভাস্কুলার আর্ট, ইনফিরিয়র ভাস্কুলার কাপ। এই সুপিরিয়রটা 2 ব্রাঞ্চ হয়ে যায়, সুপিরিয়র টেম্পোরাল, ইনফিরিয়র টেম্পোরাল। এখানে ভেইন এবং আর্টারি আছে। ভেইনটা হলো যেগুলি মোটা, আর যেটা চিকন এটা হলো আর্টারি। মোটাটা হলো ব্লাড কলাম গুলি দেখা যায়, কারণ ভেনিউলের ওয়ালগুলি থিন। ভেনিউলের ওয়াল থিন, এই জন্য ব্লাড কলাম গুলি মোটা। আর আর্টারিউলের ওয়ালগুলি থিক, ব্লাড কলাম লুমেন ন্যারো, এই জন্য চিকন দেখা যায়। তাহলে আর্টারি, রেটিনাল আর্টারি, রেটিনাল ভেইন, এটা হলো সুপিরিয়র, এটা হলো ইনফিরিয়র। এটা সুপিরিয়র টেম্পোরাল, এটা ইনফিরিয়র সুপিরিয়র নেজাল। এটা ইনফিরিয়র টেম্পোরাল ব্রাঞ্চ, ইনফিরিয়র নেজাল ব্রাঞ্চ। জোড়ায় জোড়ায় এই যে আর্টারি ভেইন ব্রাঞ্চ হয়। দেখো ভেইন বলো আর্টারি বলো, ব্রাঞ্চিং সিস্টেম হলো ডাইক্রোমাটাসলি, দুইটা দুইটা করে হয়। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। আবার এখানে এসে ব্রাঞ্চ হচ্ছে, দেখো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। আবার এখানে ব্রাঞ্চ হচ্ছে, এটা একটা ব্রাঞ্চ, এখানে যেখানে যা দুইটা করে হয়। এই জন্য বলে রেটিনাল আর্টারি এবং রেটিনাল ভেইন দুইটা দুইটা করে ব্রাঞ্চিং হয়, 3টা 4টা না, দুইটা দুইটা করে ব্রাঞ্চিং হয়। এই তাহলে লেখবা যে রেটিনাল ভেইন, রেটিনাল আর্টারি, একটু লেবেলিং করে দাও। তারপরে এখানে দাও এই সুপিরিয়র টেম্পোরাল আর্চ আর ইনফিরিয়র টেম্পোরাল আর্চ। এই দুইটা টেম্পোরাল আর্চের মাঝখানে এই জায়গাটার নাম হলো মেকুলা। বুঝতে পারতেছ? জি স্যার। এটা হলো মেকুলা। এইটাও এখানে এখান থেকে টান দিয়ে এখানে লিখে দিলাম মেকুলা। এই মেকুলাটা হলো এত বড় জায়গাটা, এই বড় জায়গাটা হলো মেকুলা। তারপরে একদম মাঝখানে ফোবিয়া, তারও মাঝখানে ফোবিউলা। তাহলে মেকুলা বড় জায়গাটা, তারপরে হলো ফোবিয়া বলে, আর একদম সেন্ট্রাল ফোবিউলা। এই সেন্ট্রাল ফোবিউলাটা, এই জায়গাটার মধ্যে কোনো ভেসেল নাই। দেখো এই পর্যন্ত ভেসেল, এই পর্যন্ত ভেসেল, এই পর্যন্ত ভেসেল, এই পর্যন্ত ভেসেল। এই জায়গাটার মধ্যে কোনো ভেসেল নাই। এই জায়গাটার নাম হলো FAV, ফোবিয়াল FAV, ফোবিয়াল এভাস্কুলার জোন। FAZ, ফোবিয়াল এভাস্কুলার জোন। এই জায়গাটাতে ভাসেল নাই। তার সুবিধা কি? মানুষের দৃষ্টি, মানুষের কালার ভিশন, মানুষের ভিজুয়াল একুইটি 6/6, মানুষের যে এত সুন্দর রঙিন দেখে, মানুষের যে ডেপথ পারসেপশন, সবকিছু নির্ভর করে এইটুকু জায়গার উপরে। এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কোনস, এই জায়গার মধ্যে শুধু কোনস। এই জায়গার মধ্যে কোনো রডস নাই। রডস হলো এই পেরিফেরিতে। এই জায়গার মধ্যে শুধু কোনস, এই জায়গার মধ্যে শুধু কোনস। এই তাহলে ইম্পর্টেন্স অফ দি মেকুলা। তাহলে এটা ড্র করে দিবা যে এটা মেকুলা, এই জায়গাটা হলো মেকুলা। তারপরে ভিতরে লেখা দিবা ফোবিউলা, ফোবিউলার এভাস্কুলার জোন। What is the importance of the macula? The macula is rich in cones receptor, which is responsible for distinct vision and color vision. Margin of the optic disc leveling করে দিও, margin of the optic disc। এই পুরা রেটিনাটার কালারটা হলো পিঙ্ক কালার, পিঙ্ক কালার।
আর এই অপটিক ডিস্কটা এই জায়গার মধ্যে রেটিনা নাই, এই জায়গার মধ্যে কোনো রেটিনা নাই, নাই আর কি, রেটিনাল ফাইবার নাই, সেল না, ভুল বলছি, রিসেপ্টর নাই, কিন্তু এখানে রেটিনাল ফাইবার গুলি আছে, কানেকটিভ টিস্যু আছে, কিন্তু এখানে রিসেপ্টর নাই, এখানে কোনো আরপি নাই, এখানে কোনো করয়েড নাই, এই জায়গার মধ্যে করয়েড নাই, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম নাই, এই জায়গাটার মধ্যে কোনো জ্যান্থোমিক পিগমেন্ট নাই, এই জায়গার মধ্যে শুধু রেটিনাল ফাইবার, এই জন্য এটা একটু পেল পিঙ্ক, আর বাকিগুলি সব হলো পিঙ্কিশ কালার। এই লেবেলিং করে দিতে হবে। আইডেন্টিফাই দি স্ট্রাকচার সিন দিস ফটোগ্রাফ। What are the changes you will find in a non-proliferative diabetic retinopathy or in a proliferative diabetic retinopathy? এটা নেক্সট স্লাইডে আমি দেখাবো। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যালো হ্যালো, জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? তোমরা কতজন ক্লাসে আসছো আমাকে জানতে পারি? মে আই নো হাউ মেনি ইউ আর ইন দ্য ক্লাস? 74 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, why not 100? এই যে দেখো ছবিটা আরেকটু স্পষ্ট আকারে যেরকম আমরা দেখি কি সুন্দর করে দেখা যাচ্ছে, দেখছো? এইটা হলো অপটিক ডিস্কের মার্জিন, এইটা হলো অপটিক রিম, এইটা হলো অপটিক রিম, আর এইটা হলো ফিজিওলজিক্যাল কাপ, দেখছো 3 ভাগের 1 ভাগ। এইটা হলো সুপিরিয়র ব্রাঞ্চ, এটা ইনফিরিয়র ব্রাঞ্চ। সুপিরিয়র ব্রাঞ্চটা সুপিরিয়র নেজাল, সুপিরিয়র টেম্পোরাল, এইগুলি ব্রাঞ্চে এভাবে 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 সাপ্লাই দিয়ে সারা রেটিনা এভাবে সাপ্লাই দেয়। এই কই গেল আবার, কি হলো? ঠিক ইনফিরিয়রটা বাংসের দুইভাবে, ইনফিরিয়র নেজাল, ইনফিরিয়র টেম্পোরাল। এই সুপিরিয়র টেম্পোরাল ইনফিরিয়র টেম্পোরাল মাঝখানে এই জায়গাটা হলো মেকুলা, এই যে দেখো ফোবিয়াল এভাস্কুলার জোন, এই জায়গাটা একটু কালচে দেখা যাচ্ছে, এটা জ্যান্থিন পিগমেন্ট বলে, জ্যান্থোফিল পিগমেন্ট। এই জায়গার মধ্যে শুধু কোনস, এই জায়গার জন্য মানুষের এই কালার ভিশন এবং ডিস্টিংক্ট ভিশন। এই জায়গা যদি সারা রেটিনা ভালো আছে, সারা রেটিনা ভালো, যে কোনো আঘাত টাঘাত ডায়াবেটিক অন্যান্য যে কোনো কারণে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, সে অন্ধকার দেখবে, ভালো দেখবে না, ভিজুয়াল একুইটি কালার ভিশন এগুলো দেখবে না। আর এই ফিজিওলজিক্যাল কাপটা আস্তে আস্তে বড় হয়ে যায় গ্লুকোমাতে, তোমাদের মনে আছে কি না মনে দেখবা পরবর্তীতে। হোয়াট ইজ দ্য ফটোগ্রাফ? হোয়াট স্ট্রাকচার ইউ ক্যান আইডেন্টিফাই? হোয়াট ইউ উইল ফাইন্ড হোয়ার ইন নন প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি? এই যে দেখো এখানে আমি দুইটা স্লাইড দিছি, একটার মধ্যে নন প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর একটার মধ্যে প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে। এই দেখো এখানে এই জিনিসগুলি হলো, এই যে হলুদ হলুদ জিনিসগুলি, এগুলি হলো এক্সুডেড, হার্ড এক্সুডেড, যেগুলি শুনছো হার্ড এক্সুডেড। তারপরে হলো থাকে হলো এখানে এই যে দেখো হেমোরেজ আছে, এই যে হেমোরেজ, এই যে হেমোরেজ, এই যে ফোটা 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 ফোটা, এগুলি হলো হেমোরেজ, ডট এন্ড ব্লড হেমোরেজ, আর এটা হলো ফ্লেম শেপেড হেমোরেজ। আবার আছে এই ভেসেলের সাথে সাথে এইগুলোর মাইক্রোঅ্যানিজম, ছোট 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 পয়েন্ট আছে, মাইক্রোঅ্যানিজম। তাহলে মাইক্রোঅ্যানিজম, ডট এন্ড ব্লড হেমোরেজ, হার্ট এক্সুডেড, হ্যাঁ, এই হইলো নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফিচার। আর যখন নিউ ভেসেল, দেখছো নি এগুলি আছে এখানে, এটি নতুন জিনিস, নর্মাল ফান্ডাসিটি থাকে না, এইগুলি হলো নতুন ভেসেল তৈরি হয়েছে। এই নিউ ভেসেল যখন আসে তখন বলা হয় প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। নিউ ভেসেল যখন আসে তখন বলে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর নিউ ভেসেল ছাড়া যখন শুধু এগুলি থাকে তখন হলো নন প্রলিফারেটিভ ডায়াবেটিক। আর এই দুইটার মাঝখানে এই জিনিসও থাকবে, আর এই জিনিস থাকে তখন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর এই জিনিস থাকবে কিন্তু এইটা নাই। এখানে আর একটা স্লাইড আমি আনতে পারি নাই, খেয়াল করি নাই, দেখবা যে একটা সাদা কটন উল, তুলার বাগানের উলের মতো দেখা যায়, ওই কটন উল স্পট যখন থাকে তখন এটাকে বলা হয় প্রি প্রলিফারেটিভ স্টেজ, এই স্টেজটার আগের স্টেজ। তাহলে তোমরা হোয়াট আর দি ফাইন্ডিংস ইন কেস অফ নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তোমরা লিখবা হার্ড এক্সুডেড, তারপরে লিখবা ডট এন্ড ব্লড, প্রথমে লিখবা মাইক্রোঅ্যানিউরিজম, মাইক্রোঅ্যানিউরিজম, ডট এন্ড ব্লড হেমোরেজ, ফ্লেম শেপেড হেমোরেজ, হার্ড এক্সুডেড। এই হলো নন প্রলিফারেটিভের। আর যখন কটনাল স্পট, আর একটা শব্দ আছে ইরমা, ইন্ট্রারেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটি, ইরমা, তখন হলো প্রি প্রলিফারেটিভ। এইগুলি যখন সব থাকবে
সাথে নিউ ভাস্কুলারাইজেশন অ্যাড হবে, তখন হয়ে গেল প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই ছবিটা দিয়ে দিবে অথবা এই ছবিটা দিবে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ইনস্ট্রুমেন্ট? স্যার স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। ভেরি গুড। এই স্লিট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট? স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। এইখানে স্লিট ল্যাম্পটাকে স্লিট করা হয়। বায়ো মানে মানুষ, জীবিত মানুষকে এক্সামিন করা হয়, এই জন্য বায়ো। আর এইটা হলো মাইক্রোস্কোপ, যে মাইক্রোস্কোপে তোমরা প্যাথোলজিতে দেখো, অ্যানাটমিতে, এটা মাইক্রোস্কোপ। হিউম্যান বিং লিভিং বসানো হয়, এই জন্য বায়ো। আর লাইটটা যেভাবে ফেলা হয় ওইটাকে স্লিট করে ফেলা হয়, এই জন্য এটার নাম হলো স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। এখানে এক্সট্রা আরেকটা জিনিস আছে, এই জিনিসটা হলো, বলতে পারবা কেউ ওই জিনিসটা কি? আমি দেখাবো এখানে আলাদা পাবে। এই জিনিসটা কি? আচ্ছা, এটা পরে বলবো, জিনিসটাকে দেখে রাখো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট? হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ইনস্ট্রুমেন্ট ডিউরিং দি প্রসিডিউর? অর্থাৎ আমরা অন্য কোনো কিছু সাহায্য ছাড়া শুধু এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অ্যান্টেরিয়র সেগমেন্ট পর্যন্ত এক্সামিন করতে পারি। অ্যান্টেরিয়র সেগমেন্ট অফ দি আই। অন্য কোনো যন্ত্র, পার্টস বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের হেল্প ছাড়া, উইদাউট হেল্প অফ আদার ইনস্ট্রুমেন্ট, অনলি বাই স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ আমরা অ্যান্টেরিয়র সেগমেন্ট অফ দি আই এক্সামিনেশন করতে পারি। এবং নট অনলি করতে পারি, একজন চক্ষু বিশেষজ্ঞ, একজন অপথলমোলজিস্টের অব্লিগেটরি ইনস্ট্রুমেন্ট হলো এই স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। একজন মেডিসিনের ডাক্তার, জিপি ডাক্তারের যেমন একটা স্টেথোস্কোপ, বিপি মেশিন অব্লিগেটরি, একজন অপথলমোলজিস্টের জন্য এই স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ ইজ এ অব্লিগেটরি। এইটা দিয়ে আমরা অ্যান্টেরিয়র সেগমেন্ট, অ্যান্টেরিয়র সেগমেন্ট বলতে কারে বোঝায়? অ্যান্টেরিয়র সেগমেন্ট বলতে লেন্সের ইমিডিয়েট পিছন পর্যন্ত, অথবা পুরো লেন্সটা, তোমরা যদি ইমিডিয়েট পিছন বলতে না পারো অসুবিধা নাই, লেন্সের ইমিডিয়েট পিছন পর্যন্ত, বাকি সামনে কনজাংটিভা, কর্নিয়া, অ্যান্টেরিয়র চেম্বার, আইরিস, লেন্স ইটসেলফ, এগুলি দেখার জন্য, আমাদের ভালো করে ম্যাগনিফাই করার জন্য এবং ভালো করে দেখার জন্য কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস, কর্নিয়ার স্ট্রোমা, কর্নিয়ার পোস্টেরিয়র সারফেস, কর্নিয়ার এন্ডোথেলিয়াল সারফেস, আইরিস के সারফেস ক্লিয়ারলি, লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুল, অ্যান্টেরিয়র লেন্সের কর্টেক্স, লেন্সের নিউক্লিয়াস, লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুল, লেন্সের পিছনে এই ইমিডিয়েটলি অ্যান্টেরিয়র ভিট্রাস, এই পর্যন্ত আমরা নাইসলি, ক্লিয়ারলি, ডিস্টিংক্টলি এক্সামিন করার জন্য ম্যাগনিফাইংলি এই ইনস্ট্রুমেন্টের ব্যবহার। মেনশন 3 কমন ইউজেস অফ দিস ইনস্ট্রুমেন্ট। আমরা কর্নিয়াল আলসার ডিটেক্ট করতে, কর্নিয়াল অ্যাব্রেশন ডিটেক্ট করতে, ইউভিআইটিস ডিটেক্ট করতে, হ্যাঁ, আমরা হাইপোবিয়ন ডিটেক্ট করতে, আমরা হাইফেমার ডিটেক্ট করতে, আমরা লেন্সে কোন ধরনের ক্যাটারাক্ট, এটা কর্টিক্যাল ক্যাটারাক্ট নাকি নিউক্লিয়ার ক্যাটারাক্ট, এডি ডিটেক্ট করতে, আমরা কনজাংটিভাতে সিলিয়ারি কনজেশন, কনজাংটিভাল কনজেশনটা আলাদা বোঝার জন্য এগুলি করতে আমরা ব্যবহার করি। এটি হলো কমন ডিজিজ ডায়াগনস্টিক্সে। এই স্লিট ল্যাম্প আমরা থেরাপিউটিকেও ব্যবহার করতে পারি। থেরাপিউটিকে আমরা কিছু কিছু মাইনর অপারেশন গুলি, মাইনর পারপাস গুলি আমরা সার্ভ করতে পারি এই স্লিট ল্যাম্পে বসে বসে। কি দিয়া? আমরা ফরেন বডি রিমুভ করতে পারি কর্নিয়ার, এটা দিয়া। কেমন? আর একটা হলো, এটা হলো কোনো এক্সিলারি সাপোর্ট ছাড়া। আর অক্সিলারি কিছু পার্টস এন্ড ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা এই যন্ত্রের মাধ্যমে অ্যাপ্লেনেশন টনোমেট্রি করি। এই অ্যাপ্লেনেশন টনোমিটারটা, এটা আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে এটা অ্যাপ্লেনেশন টনোমিটারটা এইভাবে মাউন্টেড থাকে, এইভাবে এমন ভাবে এটা ফিটিং করা থাকে, এই অ্যাপ্লেনেশন টনোমেট্রি করতে পারি। এই যন্ত্রের সাহায্যে আদার একটা ডিভাইস আছে, এটাকে বলে ভক 90+90 ডায়াপ্টার। ভক +90 ডায়াপ্টারের সাহায্যে আমরা ওই যে ডাইরেক্ট অপথলমোস্কোপি বলছি, এইটার মাধ্যমে অপথলমোস্কোপি, এটাকে বলা হয় ইনডাইরেক্ট অপথলমোস্কোপি করতে পারি। ইনডাইরেক্ট অপথলমোস্কোপি করতে পারি আমরা।
এটা দিয়া টনোমেট্রি অ্যাপ্লিকেশন টনোমেট্রি করতে পারি। এই যন্ত্রের সাহায্যে আমরা গনিওস্কোপ ব্যবহার করে অ্যাঙ্গেল অফ দি অ্যান্ড্রয়েড চেম্বার স্টাডি করতে পারি। অ্যাঙ্গেল অফ দি অ্যান্ড্রয়েড চেম্বার আছে। এই যন্ত্রের মাধ্যমে আমরা স্পেশাল টেকনিকে আমরা স্পেকুলার বায়োমাইক্রোস্কোপি করে আমরা এন্ডোথেলিয়াম সেল কাউন্ট করতে পারি। এই যন্ত্রের সাহায্যে লেজার ফিট কইরা আমরা যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, বিভিন্ন রেটিনাতে যে লেজার চিকিৎসা করা হয় এই যন্ত্রের মাধ্যমে করা হয়। এই যন্ত্রের মাধ্যমে স্পেশাল ডিভাইস দিয়ে লেজার অ্যাপ্লিকেশন করা হয়। এই যন্ত্রের মাধ্যমেই আমরা লেজার আইরেক্টমি, গ্লুকোমার যে একটা চিকিৎসা আছে, পেরিফেরাল আইরেক্টমি, সার্জিক্যাল আইরেক্টমি, পেরিফেরাল লেজার পেরিফেরাল আইরেক্টমি এই যন্ত্রের মাধ্যমে করি, কিন্তু লেজার ফোকাস করার জন্য ডিভাইস অ্যাড থাকে। এই যন্ত্রে আরো অনেক ইউজ আছে, আর তোমাদের দরকার নাই। এখন তোমরা যেটা বললাম এন্টেরিয়র সেগমেন্ট পর্যন্ত ক্লিয়ারলি এক্সামিন এন্ড ভিজুয়ালাইজ করার জন্য, 2 নম্বর হলো অ্যাপ্লিকেশন টনোমেট্রি করার জন্য, 3 নম্বর হলো ডায়াগনোসিস অফ দি সেলস প্লেয়ার ইন ইউভিআইটিস, লেন্সের ডায়াগনোসিস করার জন্য, ক্যাটারাক্টাস কোন টাইপের, তারপরে কর্নিয়াল আলসার আছে না কর্নিয়াল অ্যাব্রেশন আছে, এগুলি দেখার জন্য এই যন্ত্র দিয়ে আমরা ব্যবহার করি। দিস ইজ স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ ইউজ। এইগুলি নেম দি ইনস্ট্রুমেন্ট, কে বলতে পারবো বলো? এনিওয়ান ভলান্টিয়ার? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এই ইনস্ট্রুমেন্টের নাম কি? জানি না স্যার। এটা হলো, ওটা বলছি গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টনোমিটার, এটার নাম হলো শিওরস টনোমিটার, SCHIOTZ, শিওরস টনোমিটার। টনোমিটার, টনোমিটার দিয়ে টনোমেট্রি করা হয়। একটা হলো ইন্ডেন্টেশন টনোমিটার, এটা হলো সিএস টনোমিটার, আর একটা হলো অ্যাপ্লিকেশন টনোমিটার, সেটা হলো গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টনোমিটার। তাহলে তোমাদের মনে নাই? এটা হলো সিওস টনোমিটার, মনে আছে? মনে পড়ছে এখন? জি স্যার, জি স্যার। এটা হলো সিয়াস টনোমিটার, এটা হলো ইন্ডেন্টেশন টাইপ টনোমিটার। এই টনোমেট্রি করতে আমরা সারফেস সেন্সিটিভ এজেন্ট ব্যবহার করতে হয়। এই টনোমিটার প্রসিডিউরটা নেম দি ইনস্ট্রুমেন্ট, ইউজ অফ দি ইনস্ট্রুমেন্ট টু ডিটারমাইন দি ইন্ট্রাওকুলার প্রেসার। এটা কোন মেথডের? এটা হলো ইন্ডেন্টেশন মেথডের। এটা ব্যবহার করতে কোনো অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়, সারফেস সেন্সিটিভ এজেন্ট ব্যবহার করা হয়। এই টনোমিটারটার নাম হলো ইন্ডেন্টেশন টনোমেট্রি। এই যে যেটা দেখাইছিলাম স্লিট ল্যাম্পে ব্যবহার করা হয়, এই যে স্লিট ল্যাম্পে এইভাবে মাউন্টেড করা হয়, এই হলো স্লিট ল্যাম্পের, এইটা হলো স্পেশাল একটা ডিভাইস, এটাই হলো আসল জিনিস। আর এখানে হলো রিডিং ক্যালিব্রেশন করা হয়। এই হলো গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টনোমিটার। এই গোল্ডম্যান অ্যাপ্লিকেশন, এটা হলো অ্যাপ্লিকেশন মেথডে, আর ওইটা হলো ইন্ডেন্টেশন মেথডে। এই অ্যাপ্লিকেশন টনোমিটার আর ইন্ডেন্টেশন টনোমিটার দুইটার মধ্যে কোনটা বেশি ভালো? ক্লাসে পড়াইছিলাম, দেখি কে বলতে পারো? এনিওয়ান? এনিওয়ান? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। বলতে পারো না? ভুলে গেছো? এই গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টনোমিটার ইজ বেটার। এই প্রশ্নটা করা হয় ভাইভাতে, হুইচ ওয়ান ইজ বেটার? Goldman application tonometer is better than the indentation Schios tonometer. Next question হবে why? যদি বলতে পারো ভালো নাম্বার। Why হইলো কি? The error due to scleral rigidity is more in indentation, less in application tonometer. স্যার আরেকবার স্যার, বুঝি নাই স্যার।
একটা বেলুনরে টিপ দিলে যতটা আঙ্গুল ঢুকাইতে পারো, একটা ফুটবলকে টিপ দিলে অতটা আঙ্গুল ঢুকাইতে পারো না। ঠিক এইটা কি বলে রিজিডিটি। এই রিজিডিটির কারণে এরর হয়। এই এররটা ইনডেন্টেশন, যেহেতু ইনডেন্টেশন মানে কি, ইনডেন্টেশন মানে হলো ওটা একটু বেশি ডিপে যায়, ইনডেন্ট হয়, এই জন্য ওটার মধ্যে এরর বেশি হয়। আর অ্যাপ্রেনেশনে ইনডেন্ট করে না, প্লেন করে, এই জন্য এটাতে এরর কম। তাহলে অ্যান্সারটা হবে এরর ডিউ টু স্ক্লেরাল রিজিডিটি, স্ক্লেরোকর্নিয়াল। Error due to sclerocorneal rigidity is less in apprenation tonometer. ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। এখন দেখো, তোমাদের মনে রাখার জন্য অ্যাপ্রেনেশন টনোমিটার কর্নিয়াতে সারফেস অ্যানেস্থেটিক দিয়া অ্যানেস্থেটাইজ কইরা ফ্লুরোসেন্ট ডাই, এটা কিন্তু ফ্লুরোসেন্ট ডাই দেওয়া, দেখো গ্রিন কালার হয়েছে, এই ডাইটা চোখের মধ্যে দেওয়া হয়। আর ওই যে ডিভাইসটা, এই ডিভাইসটা কর্নিয়ার সেন্ট্রালি প্লেস করা হয়। প্রেস করাইলে আমরা স্লিট ল্যাম্পের মাইক্রোস্কোপ দিয়া আমরা ঠিক এই জিনিসটা দেখি। এই জিনিসটা দেখা এইরকম দেখি, এইরকম একটা রিং দেখি, এইরকম একটা রিং দেখি, এই একটা রিং আর এই একটা রিং দেখি। এই রিংটার ইনার লিপ, এই রিংটার ইনার লিপ, এই রিংটার ইনার লিপ টাচ করাই। এই টাচ করাইতে এইখানে যে রিডিংটা আসে এইটা দিয়ে ঘুরে ঘুরে টাচ করাই, এই নবটা ঘুরে ঘুরে টাচ কইরা আমরা এই পর্যন্ত আনি। আনতে যে রিডিংটা আসে সেই রিডিংটাই হলো অ্যাপ্রেনেশন টনোমেট্রির রেজাল্ট। হ্যাঁ, 20 মিলিমিটার, 22 মিলিমিটার, 18 মিলিমিটার, 10 মিলিমিটার যে প্রেসারটা আসে সেটা হলো প্রেসার। এইটাই হলো এই প্রসিডিউরটা। এই প্রসিডিউরটা চোখে ভাসবে তো, মনে থাকবে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা মনে রাখবে। এবং এই কোশ্চেন হলো তাহলে টনোমিটার, টনোমেট্রি, টাইপস অফ টনোমেট্রি, এটা রিলেটেড আইওপি, এগুলি সম্বন্ধে ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটা সম্বন্ধে ধারণা, যেমন টনোমিটার, ইনস্ট্রুমেন্ট ফর দ্য ডিটারমিনেশন অফ দি আইওপি, এটা হলো টনোমিটার। দুই ধরনের, গোল্ডম্যান অ্যাপ্রেনেশন টনোমিটার, শিওস টনোমিটার। টনোমিটার কি কারণে? টনোমেট্রি করার জন্য, পদ্ধতিটার নাম হলো টনোমেট্রি, ইনস্ট্রুমেন্টের নাম হলো টনোমিটার। তো টনোমেট্রিটা কি? টু ডিটারমাইন দি ইন্ট্রাওকুলার প্রেসার। হোয়াট ইজ ইন্ট্রাওকুলার প্রেসার? Intraocular pressure is the lateral exerted pressure on the wall of the eyeball by its intraocular content. তাহলে what are the intraocular content? বলে স্যার স্ক্লেরাল কর্নিয়া ছাড়া চোখের ভিতরে যা আছে সব কন্টেন্ট, একেবারে করয়েড, রেটিনা, সাসপেন্সরি লিগামেন্ট, লেন্স, ভিট্রাস, অ্যাকুয়াস হিউমার, আইরিস, সব হলো কন্টেন্ট। এই সব কন্টেন্ট গুলির যে একটা প্রেসার, আউটওয়ার্ড, ল্যাটারাল প্রেসার অন দ্য ওয়াল অফ দি আইবল, এটা হলো ইন্ট্রাকুলার প্রেসার। এই ইন্ট্রাকুলার প্রেসার মেনটেন করে কি? সবগুলি কন্টেন্ট কিন্তু স্ট্যাটিক অলমোস্ট, শুধুমাত্র অ্যাকুয়াস হিউমার ফর্মেশন হয়, অ্যাকুয়াস হিউমার সার্কুলেশন হয়, অ্যাকুয়াস হিউমার ড্রেনেজ হয়। এই সব কারণে এই চেঞ্জেবল ভলিউম চেঞ্জ হচ্ছে শুধু অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার প্রোডাকশনের জন্য, অ্যাকুয়াস হিউমার ড্রেনেজের অবস্ট্রাকশনের জন্য যদি ভিতরে অ্যাকুয়াস হিউমার জমে যায়, বাইরে ড্রেনেজ হতে না পারে, সেই ক্ষেত্রে ইন্ট্রাকুলার প্রেসার বাইরে যায়। বাইরে গেলে ওই ল্যাটারাল প্রেসারটা, বেশি প্রেসারটা অপটিক নার্ভ এবং অপটিক নার্ভের চারিপাশে যে নার্ভ ফাইবার আছে এইগুলিকে ড্যামেজ করে। এই হলো ইন্ট্রাকুলার প্রেসার, টনোমেট্রি এবং টনোমিটার এই সম্বন্ধে ধারণা। ইন্ট্রাকুলার প্রেসার নরমাল হলো 10 to 20 মিলিমিটার অফ মার্কারি উইথ অ্যাপ্রেনেশন টনোমেট্রি, আর 10 to 16 মিলিমিটার অফ মার্কারি উইথ শিওস টনোমেট্রি। এখন অ্যাকুয়াস হিউমারের ফর্মেশন, অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশন, অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ আর অ্যাকুয়াস হিউমারের কম্পোজিশন, এগুলো একটু পড়ে নিবা। জি স্যার। গ্লুকোমা পড়ানোর সময় এগুলি আসবে। একটু করবো নাকি নেক্সট আরেকদিন? আরেকদিন স্যার। আজকে
এখানে স্টপ করি নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, মনে করো এই এই স্লাইড থেকে শুরু করব, ঠিক আছে? এটা কি বলতো, স্লাইডটা কি বলতো? এখানে ইনস্ট্রুমেন্টের নাম কি? ইনস্ট্রুমেন্টের নাম কি? ইনস্ট্রুমেন্টের নাম কি? এই ইনস্ট্রুমেন্টের নাম কি? আর এই যে এখানে একটা লেসন আছে লিডের মধ্যে, এটা কি? এটা কি? আর এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটা কি মনে পড়তেছে না? এত তাড়াতাড়ি খেয়ে ফেললে কেমন হইব? এটা হলো ক্যালাজিয়ন, এটা হলো ক্যালাজিয়ন ক্ল্যাম্প। মনে পড়ছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে নেক্সট ক্লাসে, আজকে এখানে শেষ। বন্ধ করো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া স্যার। রাহমাতুল্লাহ। এই শোনো, 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 শোনো। জি জি স্যার। স্যার। তোমরা কি, তোমাদের কি লাভ হয়েছে এই ক্লাসটা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। লাভ হয়েছে, জি স্যার। লাভ হইতেছে। আচ্ছা, লাভ হইলে নেক্সট ক্লাসেও সবাই আসো, আরো এগুলো কন্টিনিউ করব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ভয়ের কিছু নাই। নেক্সট ক্লাসে চলে এসো। নেক্সট ক্লাসে আমি জানাবো পরে, এটা 2-3 দিন পরে হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। আমাকে কি তোমরা দেখতে পাইছো নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। আমারও দেখছো, আর এটাও দেখছো, ছবিও দেখছো? ভেরি গুড। জি জি স্যার। স্যার। তোমরা ভালো থাকো, জি ভালো থাকো। নেক্সট ক্লাসে এই স্লাইড থেকে পড়াবো, এটা খালি আমার মনে করে দিও। ঠিক আছে, ধন্যবাদ। আমি মাস্ক মাস্ক ওকে লাগাই স্যার, রাখি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দিতে বলো। হ্যাঁ, বন্ধ করছো? বন্ধ করে দাও।